নমস্কার, আমি অমরেশ চক্রবর্তী। কসমোসনিক স্টুডিওর একগুচ্ছ হাসির গল্পের একটি নতুন পর্বে আপনাদের স্বাগত। আজ পড়ছি শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের মনোজদের অদ্ভুত বাড়ি গল্পটির চতুর্থ খণ্ড। গত পর্বের শেষে আমরা জেনেছি হরশঙ্কর গয়লা রামুকে কাঁধে ফেলে আর তার মোষকে হাতে ধরে মনোজদের অদ্ভুত বাড়ি থেকে বেরাচ্ছে, কিন্তু বেরাতে গিয়ে একটা বাধা। কি সেই বাধা এবার জানা যাবে। সন্ধে হলেই ভজবাবু টর্চ নিয়ে সারা বাড়ি ঘুরে বেড়ান। বাড়িটা বেশ বড়ই বলতে হবে। উঠোনের চারদিক ঘিরে অনেকগুলো ঘর, তাছাড়া বাইরের দিকে বাগানের দুধারে পড়া, গান শেখা এবং বৈঠকখানার জন্য আলাদা আলাদা ঘর আছে। এত বড় বাড়ির আনাচ কানাচও তো কিছু কম নয়। সন্ধ্যের অন্ধকারে কোন চোর ছেঁচোর বাড়ি ঢুকে ঘাপটি মেরে বসে থাকবে কে জানে। তারপর মাঝরাতে সবাই ঘুমোলে মালপত্র নিয়ে ভাগাড়াম দেবে আর কি। সেই ভয়ে ভজবাবু সন্ধে হলেই টর্চ হাতে সারা বাড়ি ঘুরে ঘুরে দেখেন কেউ কোথাও লুকিয়ে আছে কিনা। ছাদ, সিঁড়ি, খাটের তলা, পাটাতন, সব জায়গা। আজও ভজবাবু ঘুরে বেড়াতে বেড়াতে পিছনের দিকে একটা বাজে জিনিস রাখবার কুঠুরির সামনে এসেই শুনতে পেলেন ঘরটার ভিতরে খুটুর মুটুর শব্দ হচ্ছে। ভজবাবু খুব একটা সাহসী লোক নন। শব্দ শুনেই ভোরকে গিয়ে তিনি কাপা গলায় জিজ্ঞেস করলেন, ভিতরে কে? কোনো জবাব নেই। খুটুর মুটুর শব্দ হতেই লাগলো। ভজবাবুর ঘরের ভিতরে ঢুকতে তেমন সাহস হলো না। যদি চোর হয়ে থাকে তো বেশি সাহসী চোরই হবে। ভজবাবুর সাড়া পেয়েও তো ঘাবড়ায়নি। এসব চোর বড় সাংঘাতিক হয়। ভজবাবু ভিতর বাড়িতে চলে এলেন। দেখেন কিরমিরিয়া উঠোনে চাল ছড়াচ্ছে, আর সেই ভুতুরে কাকটা মহানন্দে নেচে নেচে চাল খাচ্ছে। ভজবাবু বললেন, কিরমিরিয়া, একটু সঙ্গে আয় তো বাবা, চোর কুটুরিতে একটা চোর ঢুকে বসে আছে মনে হচ্ছে। শুনেই কিরমিরিয়ার হাত থেকে চালের বাটিটা পড়ে গেল ঠুং করে। সে পরিত্রাহী চেঁচাতে লাগলো, ও বাবা গো, বাড়িতে চোর ঢুকলো গো, এখন চোরকে কে ধরবে গো? চোর যে আমাদের মেরে ফেলবে গো। চপড়া! ভজবাবু এক পেল্লায় ধমক দিলেন। সেই ধমকে কিরমিরিয়ার দাঁত কপাটি লাগবার জোগাড়। সে উঠোনে উবু হয়ে বসে মুখ বন্ধ করে গু গো শব্দ করতে লাগলো। ভজবাবু রেগে গিয়ে বললেন, যা, আজই তোর চাকরি থেকে বরখাস্ত করলাম। সেই শুনে কিরমিরিয়া চোখ মুছতে মুছতে উঠল। বিড়বিড় করে বলতে লাগলো, আজ আমাকে চোর মারবে গো, মেরে ফেললে আর কি বেঁচে থাকবো গো? ও ভজবাবু গো, আমি মরে গেলে কে তোমাদের বাসন মাজবে, কাপড় কাচবে, ঘর মুছবে, ঘুঁটে দেবে গো? কিরমিরিয়াকে সঙ্গে নিয়ে আর একটা দা হাতে করে ভজবাবু চোর কুটুরির সামনে এসে বন্ধ দরজায় কান পেতে শুনলেন। ভিতরে এখনো সেই শব্দ। ভজবাবু বাইরে থেকে হুঙ্কার ছাড়লেন, কে আছিস ভেতরে? শোন বেটা, ভালো চাস তো 1 মিনিটের মধ্যে বেরিয়ে চলে যা, তাহলে কিছু বলবো না। আর যদি বেশি ট্যান্ডাই ম্যান্ডাই করিস তো তোর রক্ষে নেই কিন্তু। খিরমিরিয়া কেঁদে উঠে বলল, ও চোর দাদাবাবু গো, ভজ দাদাবাবুকে আর আমাকে মেরো না গো, ভালোই ভালোই চলে যাও গো। কিন্তু কুঠুরির ভিতরে চোরের তেমন গা নেই। শব্দটা যেরম হচ্ছিল সেরমই হতে লাগলো। ভজবাবু আর কি করেন? যদি চোর তাড়া করে তবে দৌড়তে হবে বলে কাঁচাটা এঁটে নিয়ে এক হাতে টর্চ, অন্য হাতে দাটা বাগিয়ে ধরে দড়াম করে দরজাটা খুলে ফেলেই 3 হাত পিছিয়ে সরে দাঁড়ালেন। না, তাতেও চোরটা বেরালো না। ভজবাবু শাসালেন, বেরিয়ে আয় বলছে, বেরোলি? কোনো জবাব নেই। ভজবাবু তখন পা টিপে টিপে ঘরের চৌকাঠে গিয়ে ভিতরে টর্চের আলো ফেলেই বললেন, দূর, এ যে দেখছি বেড়ালটা, যা যা। খুব সাহসের সঙ্গে ভজবাবু ভিতরে ঢুকলেন। এইবার বিড়ালটা তাড়া খেয়ে পালালো।
ভজবাবু চারদিকে টর্চ ফেলে ফেলে দেখলেন হতচ্ছাড়া বেড়ালটা ঘরটাকে যাচ্ছে তাই রকমের বেগোজ করে রেখেছে। একধারে পুতুলের পুতুল খেলার বাক্স টাক্স সব হাটকে মোটকে একশেষ। ভজবাবু নিচু হয়ে পুতুলের বাক্সটা গুছিয়ে রাখতে যাচ্ছিলেন, তারপরই হঠাৎ বাবা গো বলে চেঁচালেন। সেই চিৎকারে বাইরে কিরমিরিয়া আরো জোরে চেঁচালো। ভজবাবু স্তম্ভিত মুখে একটা পিস্তল হাতে করে নিয়ে বেরিয়ে এসে বললেন, কিরমিরিয়া চুপ কর, ব্যাপারটা খুব সিরিয়াস। এসব চোর টোরের কাণ্ড নয়, কোনো ডাকাত বাড়িতে ঢুকেছে। এই দেখ ডাকাতের পিস্তল, অস্ত্রটা এই ঘরে লুকিয়ে রেখে নিশ্চয়ই ব্যাটা কোথাও ঘাপটি মেরে আছে। লোকজন সব ডাকতো এক্ষুনি। বাবা গো, ডাকাত গো! বলতে বলতে কিরমিরিয়া দৌড়ালো। ভজবাবু টর্চ আর পিস্তল হাতে পাঁচ দুয়ারের দিকে তফাতে গিয়ে দাঁড়ালেন। ঘন ঘন গায়ত্রী মন্ত্র জপ করছেন আর চারদিকে নজর রাখছেন। ঠিক এই সময় কাঁধে রামু আর হাতে মোষের দড়ি ধরে হরশঙ্কর গয়ালা গোয়াল ঘর থেকে বেরিয়ে পাঁচ দুয়ারের দিকে আসছিল। রামু দুহাত জড়ো করে ঝুলতে ঝুলতে বলছে, জয় বাবাজি রামজি, আমার তো কাল ফাঁসি হয়ে যাবে। দৃশ্যটা দেখে ভজবাবু তো হাঁ। আজকাল চোর ডাকাতের যে কি পরিমাণ সাহস বেড়েছে! এই ভর সন্ধেবেলা গেরস্তর ঘরে ঢুকে গরু মানুষ সব ধরে নিয়ে যেতে যাচ্ছে। ডাকাতটার চেহারা যেমন পেল্লায় তেমনি হাব ভাবো রাজা জমিদারের মতো দেখছি। দৌড়ে পালাবি তা নয়, এমন গদাই লস্করের মতো চলছে, দেখো তো। ডাকাতটার এই সাহস দেখে ভজবাবু খুব রেগে গেলেন। বেয়াদপির তো একটা শেষ থাকা দরকার নাকি? তিনি একেবারে মুখোমুখি দাঁড়িয়ে মুখে টর্চ ফেলে পিস্তলটা বাগিয়ে ধরে বললেন, তুই কে রে পাজি? ভর সন্ধ্যাবেলায় মানুষ গরু চুরি করছিস? তোর আক্কেলটা কিরকম? হ্যাঁ, চুরি করবার কি এই সময় তোদের? চক্ষু লজ্জা বলে একটা জিনিস নেই? হরশঙ্কর মস্ত বড় পালোয়ান বটে, কিন্তু পিস্তল দেখে তার রক্ত জল হয়ে গেল। সে রামুকে ধমাস করে মাটিতে ফেলে দিল, মোষের দড়িও ছেড়ে দিল। দুহাত জোর করে সে বলল, গোর লাগি ভজবাবু, এই রামু বদমাসটা আমার ভৈঁসটাকে চুরি করেছিল, তাই ভাবলাম যাই গিয়ে ভৈঁসটাকে নিয়ে আসি। ভজবাবু উত্তেজনায় হরশঙ্করকে প্রথমে চিনতে পারেননি। এখন চিনতে পেরে পিস্তলটা আরো ভালোভাবে বাগিয়ে ধরে বললেন, ও তুই সেই পাজি হরশঙ্কর না? দুধে জল মেশাস তুই, তাই না? হরশঙ্কর কাঁদো কাঁদো হয়ে বলে, আর কখনো মিশাবো না হুজুর, মাফি মাঙ্গে। ভজবাবু একটু ভাবলেন, তারপর বললেন, সবই তো বুঝলুম, কিন্তু পিস্তলটা এলো কোত্থেকে, আর ডাকাতটাই বা গেল কোথায়? পিস্তলের গুণ দেখে ভজবাবু অবাক। এত বড় পালোয়ান হরশঙ্কর গোয়ালা পিস্তলের সামনে কেমন নেতিয়ে পড়ল। হাঁটু গেড়ে বসে হাত জোর করে বলছে, বড়বাবু যান বাঁচিয়ে দিন, কান পাকড়াচ্ছি, আর দুধে জল দিব না, আপনাদের কোটিতেও কখনো ঘুষব না। ভজবাবু গম্ভীর হয়ে বললেন, ঠিক আছে ঠিক আছে, মোষটা নিয়ে চলে যা, আর যদি কখনো। রাম রাম, আর কখনো হবে না বাবু, বলে হরশঙ্কর তার মোষ নিয়ে চলে গেল। ভজবাবু পিস্তলের দিকে চেয়ে দাঁড়িয়ে রইলেন। তার মুখে অদ্ভুত একটা হাসি। সত্যি পিস্তলের মতো জিনিস হয় না। এই পিস্তল নিয়ে বাজারে গেলে দোকানিরা এক ঝটকায় দাম কমিয়ে প্রায় জিরোতে নামিয়ে ফেলবে মনে হচ্ছে। পিস্তলটা এক হাতে ধরে অন্য হাতে সেটার গায়ে হাত বোলাতে বোলাতে ভজবাবু আপন মনে বললেন, তাই তো বলি, একটা পিস্তল ছিল না বলেই এতকাল কেউ আমাকে গ্রাহ্য করছিল না। হ্যাঁ, ভাবতে ভাবতে ভজবাবুর রক্ত গরম হয়ে গেল। তার মনে হতে লাগলো এই পিস্তলের জোরে তিনি যা খুশি করতে পারেন।
যত বড় বদমাশ বা গুন্ডা হোক, সবাই পিস্তলের সামনে হরশঙ্করের মতোই ভেজানো নেতা হয়ে নেতিয়ে পড়বে। ভজবাবুর খুব ইচ্ছে হলো পিস্তলের শক্তিটা একটু ভালো করে পরখ করেন। তাই কাউকে কিছু না বলে র্যাপারের তলায় পিস্তলটা লুকিয়ে নিয়ে ভজবাবু বাড়ি থেকে বেরিয়ে পড়লেন। এবার সবাইকে তিনি বুঝিয়ে দেবেন কত ধানে কত চাল। কিরমিরিয়ার চেঁচামেচি শুনে বাড়ির লোকজন দৌড়ে এসেছিল, কিন্তু তারা এসে ভজবাবুকে আর খুঁজে পেল না। আচ্ছা, এইবারে অন্যদিকে হরিণগড়ের রাজা গোবিন্দ নারায়ণ সন্ধেবেলা আহ্নিক সেরে জলযোগ করছেন। মস্ত বড় এক শ্বেত পাথরের টেবিলের উপর রূপোর থালায় ডাঁই করা কাটা শশা দেওয়া হয়েছে তাকে। গোবিন্দ নারায়ণ সোনার চামচ দিয়ে শশা মুখে তুলে কচমচ করে চিবোচ্ছেন, মুখে একটা তৃপ্তির ভাব। টেবিলের অন্য ধারে গোবিন্দ নারায়ণের ভাগ্নে কৌস্তব নারায়ণ বসে মামার শশা খাওয়া দেখছে। গোবিন্দ নারায়ণের মতো শশাখোর লোক কৌস্তব আর দেখেনি। একটা মানুষ একা যে কত শশা খেতে পারে তা হরিণগড়ে এসে রাজা গোবিন্দ নারায়ণকে না দেখলে বোধহয় বোঝা যায় না। কৌস্তব অবশ্য মামার শশা খাওয়া দেখতেই যে এসে বসে থাকে তা কিন্তু নয়, তার অন্য মতলব আছে। মামার নিরুদ্দেশ ছেলে কন্দর্প নারায়ণ যদি ফিরে না আসে তবে মামার বিষয় সম্পত্তি সব সেই পাবে, সেই আশায় কৌস্তব প্রায়ই আনাগোনা করে আর কি। চারদিকে ঘুরঘুর করে মামার বিষয় সম্পত্তি কত তা বুঝবার চেষ্টা করে। ৪৫টা শশার টুকরো খাওয়ার পর গোবিন্দ নারায়ণ একটা পেল্লায় ঢেকুর তুলে একটা দম নেওয়ার জন্য চামচটা নিচে রাখলেন। পেটের মধ্যে জায়গা করার জন্য উঠে একটু পায়চারি করতে লাগলেন। কৌস্তব এই সুযোগ বুঝে খুব সতর্ক গলায় জিজ্ঞেস করল, আগে মামা বাবু, কন্দর্পর কোনো খবর পেলেন? গোবিন্দ নারায়ণ তার ভাগ্নেটিকে বিশেষ পছন্দ করেন না। ভাগ্নে কৌস্তব বলে নয়, আসলে তিনি কোনো আত্মীয় স্বজনকে ভালো চোখে দেখেন না। তার কারণ আছে। কারণ হলো আত্মীয় স্বজন এলেই তাদের সঙ্গে নানা রকম লৌকিকতা করতে হয়। ভালো মন্দ খাওয়াও রে, ধার কর্জ দাও রে, গরিব বলে সাহায্য করো রে, পালা পার্বণে জামা কাপড় দাও রে, কম নয়। রাজা গোবিন্দ নারায়ণ বড়ই কৃপণ মানুষ। তিনি নিজে কখনো প্রাণ ভরে ভালো মন্দ খান না, কাউকে খাওয়াতেও ভালোবাসেন না। রাজা হয়েও তিনি ছেঁড়া জামা কাপড় সেলাই করে পরেন। বাবুগিরি তিনি দুচক্ষে দেখতে পারেন না। তার সবচেয়ে প্রিয় শখ হলো অবসর সময় আপন মনে টাকা গোনা। রাজবাড়ির গুপ্ত কুঠুরিতে লোহার সিন্দুক থেকে টাকা বের করে ঘন্টার পর ঘন্টা গোনেন। শোনা যায় ১ টাকার নোটে আর খুচরো পয়সায় ১০-২০ হাজার টাকা কয়েক ঘন্টার মধ্যে গুনে ফেলতে পারেন তিনি, কিন্তু সেসব টাকা কেবল গোনার জন্যই। তো ভাগ্নে কৌস্তবের দোষ হলো সে সবসময় এক পেট খিদে নিয়ে মামা বাড়িতে আসে। এসেই মামিমা দিদিমার কাছে গিয়ে বলে, ওহ, যা একখানা খিদে পেয়েছে না, 10টা চাষার ভাত একাই খেতে পারি এখন। তা পারেও কৌস্তব। চেহারাটা রোগা রোগা হলেও খেতে বসলে তাজ্জব কাণ্ড ঘটিয়ে ফেলে। একবার তো ৮০টা কই মাছ খেয়েছিল, অন্যবার ৭২টা রাজভোগ। সেসব ভাবলে কৌস্তবকে দেখে গোবিন্দনারায়ণের খুশি হওয়ার কথা তো নয়। প্রশ্ন শুনে গোবিন্দনারায়ণ বললেন, না, অন্ধকার হয়ে এলো কস্তু, বাড়ি যাবি না? কৌস্তব ঘড়ি দেখে বলল, রাত আর কই হলো, শীতের বেলা বলে আলো চলে গেছে আর কি, এই তো 6:45 মাত্র। তা মামাবাবু, কন্দর্পকে খোঁজার জন্য আপনি নাকি গোয়েন্দা লাগিয়েছেন? সে আমি লাগাইনি, গুচ্ছের টাকা শ্রাদ্ধ। গোয়েন্দা লাগিয়েছে তোর মামি। মর্কট গোয়েন্দাটা নাকি ৫০০ টাকা করে নেবে ফি মাসে, শুনে ভিড়মি খাওয়ার জোগাড়। আমি স্রেফ বলে দিয়েছি, আগে খুঁজে বের করো, তারপর টাকা পয়সার কথা হবে। কস্তু, আজ বড় ঠান্ডা পড়বে, এই বেলা না হয় দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়। কৌস্তব বিরক্ত হয়ে বলে, বেরোতে বললেই কি বেরানো যায় মামা? আজ মামিকে বলেছি গাওয়া ঘিয়ে লুচি খাবো, মামি রাজি হয়েছে।
গোবিন্দনারায়ণ আঁতকে উঠে বললেন। ও বাবা রে! কৌস্তব তাড়াতাড়ি উঠে বলল, কি হলো মামাবাবু, কিছু কামড়ালো নাকি? না বাবা, কামড়ায়নি। গাওয়া ঘি কত করে দর যাচ্ছে বলতো? ও, কত আর হবে, বেশি নয়। তোদের আর কি, যার যাচ্ছে তার যাচ্ছে। তা যা, বরং তোর মামির কাছে গিয়ে বসগে। এই বলে গোবিন্দনারায়ণ দীর্ঘশ্বাস ছেড়ে আবার শশার থালার সামনে বসলেন। কৌস্তব বিরক্ত হয়ে উঠে গেল। কিন্তু রাজা গোবিন্দনারায়ণের আর শশা খেতে ইচ্ছে করল না। গাওয়া ঘিয়ের লুচি। বাক্যটা তার মনের মধ্যে মশার মতো পনপন পনপন করে উঠতে থাকে, আর মাঝে মাঝে কুটুস করে কামড়ে দেয়। বড্ড অস্বস্তি। মন খারাপ হলে গোবিন্দনারায়ণ সোজা মাটির নিচের চোর কুটুরিতে গিয়ে সিন্দুক খুলে টাকা গুনতে বসে যান। মন যদি অল্প খারাপ হয় তবে 1000, 5-7 নোট গুনলেই আস্তে আস্তে মনটা ভালো হয়ে ওঠে। বেশি মন খারাপ হলে কখনো 10, 20, 30 হাজারও গুনতে হয়। আজকে গাওয়া ঘিয়ের লুচি কথাটা ভুলবার জন্যে কত হাজার যে গুনতে হবে তা গোবিন্দনারায়ণ বুঝতে পারছিলেন না। মনে হচ্ছে আজ 50-60 হাজার নোট গুনতেই হবে। সেই সঙ্গে ফাও হিসেবে 1000-2 টাকার খুচরো পয়সাও গুনলে কেমন হয়? 50,000 নোটে গাওয়া ঘি কথাটা ভুলতে পারলেও লুচি কথাটা মন থেকে তুলতে ওই 2000 টাকার খুচরো দরকার হতে পারে। সে যাই হোক, রাজা গোবিন্দনারায়ণ চাবির থোলা হাতে করে অন্দরমহলের ঘরে ঢুকে দরজা বন্ধ করলেন। তারপর মেহগিনির পালঙ্কের নিচে হামাগুড়ি দিয়ে গিয়ে মেঝের একটা জায়গা থেকে চৌকো একটা কাঠের পাটাতন সরালেন। গর্ত নেমে গেছে, সরু সিঁড়ি। একটা টর্চ নিয়ে গোবিন্দনারায়ণ সিঁড়ি বেয়ে সুড়ঙ্গপথে নামতে লাগলেন। হাত 10 নামলে একটা সরু গলি। গলির গায়ে দুধারে মোট 4টে ঘর। বড় বড় মজবুত তালা ঝুলছে ঘরগুলোর লোহার দরজায়। প্রথম বাঁ হাতি ঘরটায় তালা খুলে গোবিন্দনারায়ণ ঢুকে পড়ে আলো জ্বালালেন। ছোট ঘরটায় গোটা চারেক সিন্দুক রয়েছে। একটাতে 100 টাকার নোট, অন্যগুলোয় কোনোটাতে 5, কোনোটাতে 1 আর কোনোটাতে কেবল খুচরো পয়সা। রাজা গোবিন্দনারায়ণ আজ সব কটা সিন্দুক খুলে ফেললেন। বান্ডিল বান্ডিল নোট হাসতে লাগলো। লোকে কাশ্মীর যায়, দার্জিলিং যায়, কন্যাকুমারী গিয়ে বেড়ায়, কোথাও সূর্যোদয় দেখে, কোথাও সমুদ্র বা পাহাড় দেখে মুগ্ধ হয়, বা তীর্থে গিয়ে পুণ্য করে আসে। তেমনি এই চোর কুঠুরিতে এলে গোবিন্দনারায়ণেরও কাশ্মীর, কুলু ভ্যালি, দার্জিলিং বা কন্যাকুমারিকা দেখা হয়ে যায়। চোরকুটুরির মতো এমন সুন্দর জায়গা দুনিয়ায় দ্বিতীয়টা নেই তার কাছে। গোবিন্দবাবু তাড়াহুড়ো করলেন না। মেঝে একটা কাঁঠাল কাঠের পিঁড়ি পেতে বসে ধীরে সুস্থে সব সিন্দুক থেকে বান্ডিল বান্ডিল টাকা নামিয়ে মেঝেতে সাজালেন। গাওয়া ঘি থেকে শুরু করে লুচি পর্যন্ত পুরো বাক্যটা মন থেকে তুলে ফেলতে কত টাকা লাগবে তা আগে ভাগে বলা মুশকিল। দীর্ঘদিন ধরে বারবার গোনবার ফলে নোটগুলো ভারী নেতিয়ে পড়েছে। ময়লাও হয়েছে বড় কম নয়। তাছাড়া অনেক নোট এত পাতলা হয়ে গেছে যে একটু নাড়াচাড়া করলেই ছিঁড়ে যাবে। খুচরো পয়সাগুলো আঙুলের ঘষা খেয়ে তেলতেলে হয়ে পড়েছে। এখন আর তাদের গায়ে লেখা অক্ষর ভালো করে বোঝাই যায় না। গোবিন্দনারায়ণ খুব সাবধানে একটা বান্ডিল খুলে খুব আলতো আঙুলে টাকা গুনতে শুরু করলেন। 1, 2, 3, 4। গুনতে গুনতে 500-600 পেরিয়ে 1000 ধরো ধরো হয়ে গেল। গোবিন্দনারায়ণ চোরকুটুরির বন্ধ বাতাসে ঘেমে উঠেছেন। একটু শ্বাসকষ্ট হচ্ছে, তবু বুঝতে পারছেন তার মন থেকে গাওয়া কথাটা প্রায় লোপাট হয়ে গেছে। এত তাড়াতাড়ি ফল পেয়ে তিনি আরও তাড়াতাড়ি টাকা গুনতে লাগলেন। বাহ্য জ্ঞান প্রায় নেই। ঠিক 1356টা নোটের সময় একটা গলার স্বর খুব কাছ থেকে বলে উঠল, ইস, টাকাগুলো যে একদম অচল। রাজা গোবিন্দনারায়ণ বীরপুরুষের বংশধর। তার ঊর্ধ্বতন চতুর্থ পুরুষ মহারাজ দর্পনারায়ণ ইংরেজদের সঙ্গে লড়াই করেছেন। তার ছেলে সম্পদ নারায়ণ মস্ত শিকারী ছিলেন।
গোবিন্দনারায়ণের দাদু চন্দ্রনারায়ণ ঠ্যাঙাড়েদের ঠেঙিয়ে বিলেত থেকে কি একটা খেতাব পেয়েছিলেন, আর বাবা হংস নারায়ণ তেমন কিছু না করলেও একবার একটা চোরকে জাপটে ধরে ফেলেছিলেন বলে কথিত আছে। এই সব বীরের রক্ত গায়ে না থাকলে চোর কুটুরিতে দ্বিতীয় মানুষের স্বর শুনে গোবিন্দনারায়ণ ঠিক মূর্ছা যেতেন। গেলেন না, তবে হঠাৎ ডুকরে উঠে বললেন, ওরে বাবা রে, মেরে ফেললে রে, কোথায় গিয়ে আছিস, শেষে আমাকে ধরে তোল। ভয়ে গোবিন্দনারায়ণ ঘাড় ঘোরাতে আর পারছেন না। না, আসলে তিনি তেমন ভয় পাননি, ঘাড়টাই ভয় পেয়ে শক্ত হয়ে গেছে। চোখ দুটো ভয় পেয়ে ঢাকনা ফেলে বসে আছে, খুলতে চাইছে না, আর হাত পাগুলো বেয়াদপের মতো থরথর করে কাঁপছে। গলার স্বরটা একটু কাছে এগিয়ে এসে বলল, মহারাজ, ভয় পেলেন নাকি? ভয়ের কিছু নেই। আরে আমি 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 গোয়েন্দা বরদাচরণ। মুহূর্তে ঘাট ঠিক হয়ে গেল, চোখের পাতাও খুলে গেল, আর গোবিন্দনারায়ণের বীরের রক্ত টকবক করে উঠল। তিনি ধমক দিয়ে বললেন, তুই তুই এখানে কেমন করে এলি? হ্যাঁ, বরদাচরণ খুবই তাচ্ছিল্যের হাসি এসে বললেন, এ আর কি দেখলেন? একবার একটা আঙুলের ছাপ খুঁজতে আলিপুরের ট্যাক্সালে ঢুকে গিয়েছিলুম, সকলের চোখে ফাঁকি দিয়ে। গোয়েন্দাদের সব বিদ্যে থাকা চাই। স্তম্ভিত গোবিন্দনারায়ণ বরদাচরণের দিকে চেয়ে বললেন, শোনো বাপু, এই চোর কুঠুরিতে তুমি ঢুকেছ, তার মানে তুমি রাস্তা জানো। এরপর যদি আমার এখান থেকে একটা টাকাও হারায়, তবে তোমাকে পুলিশে দেব, মনে থাকে যেন। সে আর বলতে, বলে বরদাচরণ একটু অমায়িক হাসি হাসলেন। কিন্তু আপনার অত সতর্কতার প্রয়োজন কি মহারাজ? ও টাকাগুলো তো সবই মানধাতার আমলের, ওর তো কোনো দাম নেই। গোবিন্দনারায়ণ একটা শশার ঠেকুর তুলে বললেন, বলো কে? চলবে না মানে? টাকা চলে না, এ কখনো হয়? বরদাচরণ গম্ভীর হয়ে বললেন, ওসব মানধাতার আমলের টাকা কবে তামাদি হয়ে গেছে মহারাজ। আপনি কি কোনো খবর রাখেন না? সময় থাকতে যদি ব্যাংকে জমা দিয়ে দিতেন, তাহলে সুদও পেতেন, টাকাটাও নষ্ট হতো না। গোবিন্দনারায়ণ হাঁ করে খানিকক্ষণ চোর কুঠুরির দেওয়ালের দিকে চেয়ে থেকে কি যেন ভাবলেন। হঠাৎ মনে হলো, তাই তো, এতকাল ধরে টাকা গুনে আসছেন গোনার নেশায়, কিন্তু কখনো তো মনে পড়েনি যে দিনকাল পাল্টে গেছে, টাকাও পাল্টেছে। ভাবতে ভাবতে হঠাৎ এতক্ষণ ধরে টাকা গুনে যে জিনিসটা ভুলে গিয়েছিলেন, সেই জিনিসটা মাথার মধ্যে ফের ফিরে এলো, গাওয়া ঘিয়ের লুচি। গোবিন্দনারায়ণ নিজের মাথাটা দু হাতে চেপে ধরে ডুকরে উঠলেন, গাওয়া ঘিয়ের লুচি, গাওয়া ঘিয়ের লুচি। বরদাচরণ কিচ্ছু বুঝতে পারলেন না, কিন্তু ভাবলেন টাকার শোকে রাজামশাই নিশ্চয়ই পাগল হয়ে গেছেন। আর এ কথা কে না জানে যে পাগলরা অনেক সময় লোককে ধরে কামড়ায়। এই ভেবে বরদাচরণ দুই লাফে চোরকুটুরির চৌকাঠের বাইরে গিয়ে দাঁড়ালেন। আজ এইখানেই শেষ করছি। শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের মনোজদের অদ্ভুত বাড়ি গল্পটির ৪র্থ পর্ব। আগামী সপ্তাহে এই গল্পের ৫ম পর্ব নিয়ে আমি আবার ফিরে আসব। আজ বিদায় চাইছি আমি, অমরেশ চক্রবর্তী। নমস্কার।